কিন্তু নিদ্রার টেনশন বেড়েই গেল। একে বিশ্বাস নেই। আমি দাদুর সাথে এসে পড়লাম। বাবা গো, এত মানুষ দেখে আমার হাত পা কাঁপছে। দাদু, এখানে কত মানুষ হবে? 1000 পার হয়ে যাবে, 2 পরিবারের তো তাই। আমি পার্স থেকে ফোন বের করে দেখি শুভ্রের কল। 15+ বার। আমাকে আজ আর আস্ত রাখবে না। দাদু, শুভ্রকে কল দেন তো, ও কোথায় আছে? ওই যে সামনে দেখো, রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকেই খুঁজছে। পরি দৌড় দিল। পরি দৌড় দেখে নিতে হেসে বলল, এভাবে দৌড়াও না, কারোর সাথে ধাক্কা খাবে। কে কার কথা শুনে এক দৌড়ে শুভ্রর পেছনে এসে দাঁড়ালো। শুভ্র ফোনে কার সাথে যেন কথা বলছে, আর এক হাত রেলিংয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পরি চট করে এক হাতের নিচ দিয়ে শুভ্র একদম বুকের কাছে গিয়ে দাঁড়ালো। শুভ্র চমকে উঠে পরির এমন কাণ্ডে। শুভ্র, তোমাকে যা লাগছে না, আমি পুরোই ফিদা হয়ে গেছি। বলে একটা ইশারায় খিস দিল শুভ্রকে। শুভ্র, তুমি আমাকে খুঁজছো তাই না? আমাকে কেমন লাগছে? শুভ্র তো অবাক পরির কাণ্ড দেখে। কি শুরু করেছে এতগুলো মানুষের সামনে? বলেই শুভ্র সরে আসলো, কিন্তু ওই অবস্থায় দুজন ক্যামেরাম্যানের ক্যামেরায় বন্দী হয়ে গেল। পরি পাশ থেকে একটা ছোট্ট বক্স বের করে শুভ্রের সামনে ধরে বলল, এটা আমাকে একটু পরে দিবা? আমার খুব শখ তোমার হাতে পরে নিব। বিয়েতে যে 7 পাথরের ছোট ডায়মন্ডের নাকফুল শুভ্র পরীকে দিয়েছিল, এটা সেটা। শুভ্র রেগে গিয়ে বলল, পরি কি ভেবে শুরু করেছো? এতগুলো মানুষের সামনে আমি তোমাকে এটা পরিয়ে দেবো? এখানে কোনো রুম নেই, তাহলে সেখানে নিয়ে পরে দিবা, চলো। শুভ্র প্রচন্ড রেগে গিয়ে বলল, পরি এক থাপড়ে তোমার সব ফিমুড়িতে ছুটিয়ে দেবো। কি শুরু করছো তুমি এসব? আরে এত সেজেছো কেন তুমি? তুমি জানো না সাজগোজ আমি একদম পছন্দ করি না। সিম্পল হয়ে আসতে পারোনি তুমি? নিজের রূপ সবাইকে দেখাতে হবে না? এবার পরি মাথায় নিচু করতেই শুভ্র বলল, এক ফোঁটা পানি যদি তোর চোখ থেকে পড়েছে তার কিন্তু আমার থেকে খারাপ কি হবে না পরি? স্যার, এটা কি আমাদের ম্যাম? বলেই একটা ফটোগ্রাফার পেছন দিক থেকে ওদের সামনে আসলো। শি ইজ মাই ওয়াইফ। ম্যাম, প্লিজ স্যারের সাথে একটু দাঁড়ান তো, কয়েকটা পিক উঠাই। বলেই শুভ্র আর পরি কতগুলো পিক উঠালো এবং চলে গেল। এবার শুভ্র পরির দিকে তাকিয়ে বলল, তোকে কতবার কল দিয়েছি, ফোনটা বের করে দেখতো। ইচ্ছে করছে না তো কি ইচ্ছে করি না, জাস্ট ভেবে পাচ্ছি না। সরি, বুঝতে পারিনি, দাদুর সাথে ছিলাম। এবার শুভ্র কিছুটা ঠান্ডা হলো। আচ্ছা ঠিক আছে, একা একা একদম থাকবে না, মার কাছে থাকবে সবসময়। কেউ ডাকলে একা একা যাবে না, মার কাছে যাও এখন। আমি মাকে খুঁজে পাচ্ছিলাম না। নাকফুলটা একটু টুক করে একটু পরে নাও না, বেশি সময় লাগবে না তো। পড়ি দাঁতে দাঁত চেপে ধমক দিল শুভ্র। আবার শুরু করছো, নিচে পড়ে নাও। পরবো না। বলে শুভ্র কাছ থেকে চলে এসে পরি অনিতাকে খুঁজতে লাগলো। শুভ্র পরীকে আবার কল দেয়। পরি ফোন রিসিভ করে বলল, ফোন দেন কেল্লাই। আবার এসব শুরু করেছো, আমার দিকে তাকাও। পরি দূর থেকে শুভ্র দিকে তাকায়। শুভ্র হাসছে। শুভ্র, তোমার কাছে যাই, নাকফুলটা পরে নাও না। তোমার আগে বলা উচিত ছিল পড়ি, বাসায় বলে পড়ে দিতাম, কিন্তু এখানে সম্ভব না। ভালো পেশো না। বলেই সারে কয়েকটা কিস করলো শুভ্র। দারুণ লাগছে তোমাকে। পরির খুশি দেখে কে। আই লাভ ইউ টু মাই হার্ট। বলেই কিস করতে যাবে এমন সময় শুভ্র বলল, মান সম্মান তুমি রাখবে না, এখন না, বাসায় গিয়ে করো। মাকে পাইছো? না। তোমার পেছনের দিকে একটু দূরে দেখো, ওখানে মা দাঁড়িয়ে আছে। তুমি যাও, আমি এখান থেকে দেখছি তোমাকে। তুমি আমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলা তাই না? আমার জন্যই দাঁড়িয়েছিলা। বলেই ফোনে শুভ্রের সাথে কথা বলতে বলতে অনিতার দিকে পা বাড়ালো পরি। সবই তো বোঝো, কেন দাঁড়িয়েছো এত ব্যস্ততার মাধ্যমে? নিজের রানীকে সেভ করে রাখতে হয় ম্যাম। পরি অনিতার কাছে গেলে শুভ্র বলল, মার সঙ্গে সবসময় থাকবে, ওকে? বলে শুভ্র কল কেটে দিয়ে অন্যদিকে চলে গেল। পরি, কই ছিলে এতক্ষণ? কখন থেকে খুঁজছি তোমায়। দাদুর সাথে ছিলাম মা। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা মা, এতগুলো সব লোক অর্পিতাকে হলুদ মাখাবে? তাহলে তো অর্পিতার গাল আর গাল থাকবে না। ধুর পাগলি, কি যে বলো না তুমি। দেখোই না কি কি হয়। তোমাকে অর্পিতা ডাকছিল, যাও, ওই দিকে আছে। আর শোনো, তোমাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। শুক্রিয়া মা। বলে পরি অর্পিতার কাছে যেতেই নিদ্রা ওকে টেনে নিয়ে গেল অনিলের কাছে। অনিলের কিছু বিদেশি বিজনেস পার্টনার ছিল সেখানে। অনিল তার 2 পুত্রবধূকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। জান্নাতুর মাকে দেখে মাম্মাম বলে ডেকে উঠল। পরি জান্নাতকে কুলে নিল এবং কয়েকটা কিস করে বলল, আমার মাকে আজ বেশ লাগছে তো। অনিল আবার জান্নাতকে কোলে নিয়ে বলল, পরি, আমি ওকে নিয়ে আছি, ওকে নিয়ে টেনশন করতে হবে না, তোমরা এনজয় করো। বাবা, আমার সমস্যা নেই, ওকে নিয়েই এনজয় করতে পারবো।
বলে জান্নাতকে কোলে নিয়ে অর্পিতার কাছে চলে যায় পরি আর নিদ্রা। অর্পিতা আর রনক একসাথে বসেছিল। নিদ্রার পরি সেখানে যেতেই অর্পিতা জান্নাতকে কোলে নিয়ে একটা কিস করে বলল, জান্নাত তোমাকে দারুণ লাগছে বাবা। রনক কখনো পরীকে দেখেনি বা পরি ওকে দেখেনি। চট করে রনক নিদ্রাকে বলল, বৌদি আপনাকে তো চিনি, কিন্তু শুভ্র বউ কোনটা তাকে দেখলাম না তো। রনক, এটাই ছোট বৌদি। বলে পরীকে দেখিয়ে দিল অর্পিতা। রনক অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনিই তাহলে সেই পরি? আপনি আমার অনেক ছোট, তাছাড়া শুভ্র আমার ফ্রেন্ড, তাই নাম ধরেই ডাকলাম। কিছু মনে করেন না পরি? পরি, তোমাকে দেখে এমনি আকিক পাগল হয়নি, ওর পাগল হওয়ার যুক্তি আছে বটে। কথাটি মনে মনে রনক বলে একটা মুচকি হাসি দিয়ে উঠল। পরি শুধু একটা মুচকি হেসে মাথা নাড়ালো। নিদ্রার সাথে অনেক কথা হয় রনকের, কিন্তু পরি আর একটাও কথা বলে না রনকের সাথে। রনকের দুই বৌদিকে দেখে পরি হা করে তাকিয়ে নিদ্রাকে বলল, ওটা শাড়ি না, মশারি আপু। এত পাতলা পোশাক কেউ পরে? এই চুপ কর, ওরা যা মনে তাই পড়ুক, একটা কমেন্টও করবে না। টিকটক দেখে ভাউল ডায়লগ শিখছো দেখছি। ওরা বর পক্ষ আর আমরা কনে পক্ষ, তাই ওরা বেশি ভাব দেখাবে, তাই চুপচাপ করে শুনো আর দেখো। অর্পিতার বন্ধু বান্ধবীরা 24 জন এসছে। সবাই একই ড্রেস ম্যাচিং করে পড়েছে, দেখতে চমৎকার লাগছে। ছেলেরা পাঞ্জাবি পায়জামার মাথায় পাগড়ি এবং মেয়েরা স্কার্ট পরেছে, সাথে চুলে ফুল দিয়ে খোপা করা। প্রথমেই ওরা ডান্স শুরু করলো, এক এক করে ডান্স করছে আর ভেতরে ঢুকছে বিভিন্ন হিন্দি গানের তালে তালে। এবার রনকের অনেকগুলো ফ্রেন্ড পাঞ্জাবি আর ধুতি পাজামা পরা আর মেয়েরা শাড়ি পরা ছিল, তারাও এক এক করে একইভাবে ঢোকে। আমি কখনো এত জাঁকজমক বিয়ে দেখিনি। সবাই হলরুমের ভেতরে ঢুকছে আর অনেকগুলো মেয়ে বিভিন্ন ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করছে তাদের। এবার রনকের দুই বৌদি একসাথে ডান্স করলো হিন্দি গানে। আমার তো মনে হলো মাদ্রাজি গানের দাপানো নাচ ছাড়া আর কিছু না। আমি হাসতে গিয়ে নিদ্রা আপু আমার মুখ চেপে ধরলো। পরি, কি করছো? ওরা যদি জানে তুমি ওদের দেখে হাসছো, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। পরি চুপ করে গেল নিদ্রার কথা শুনে। সরি আপু। নিদ্রা রনকের বাবা মা সহ সবার সাথে কথা বলল পরীকে সাথে নিয়ে গিয়ে। अबे तो लॉन्ग वे में लाची तेरे पीछे आका वाची শিরোনামে নিদ্রা আপু একটা ডান্স করলো। আপুর এত গুণ, চমৎকার নাচে, সবাইকে তাক লাগিয়ে দেখালো। অনেকে ডান্স করে দেখলো, এমনকি কাপল ডান্স করেও দেখালো। ইংলিশ আর হিন্দি গান সব। একটা বাংলা ডান্সও করলো না কেউ। স্টেজের লাইট অফ। এটা নিদ্রা আপুর প্ল্যান, কিন্তু গান শুনে হতভম্ব হয়ে গেল নিদ্রা। অন্য গানে পরি ডান্স করছে। ও গড, মান সম্মান রেখো একটু, এটার কথা ছিল না তো। পরিয়া নিতের প্ল্যান ছিল এটা বলে নিতে নেমে যায়। পরি বাকিটা কমপ্লিট করে নাচ শেষ করে স্টেজ থেকে নেমে নিতের কাছে গিয়ে বলল, দাদু আমরা পেরেছি, ইয়াহু বলে একটা চিৎকার দিল। পুরো অনুষ্ঠানের মেহমানরা তো দেখে অবাক হয়ে গেল নিতের এন্ট্রি দেখে। শুভ্র এটা থেকে প্রচুর হাসছে। এই দুইজন পারেও বটে। কৌশিক এসে শুভ্রকে বলল, পরি তো ফাটিয়ে দিল, সব থেকে বেস্ট ডান্স ছিল, তার মধ্যে ভালোবাসাও ছিল। দাদুকে কত খুশি দেখাচ্ছে। দাদু যদি ইয়াং হতো তাহলে তো চান্স ছিল না শুভ্র। বিমলাকে কয়েকজন বলল, ওটা শুভ্রর বউ, ওদের দুজনের মধ্যে অনেক গভীর সম্পর্ক, তাই এভাবে নাচছে। সবাই তো বেশ অবাক হলো। বিমলা হেসে পরীর কাছে গেল। এই পরি, এই গানের নাচ কবে শিখলা? বেশ হয়েছে। বলে নিদ্রা খুশিতে পরীকে জড়িয়ে ধরলো। পরি তো হাঁপিয়ে যাচ্ছে। ওই ছুরি, তুই আবার আমার স্বামীকে নিয়ে নাচছিস? তুমি তো পারো না, তাই আমি না হয় নিয়ে নাচলাম। তাই বলে হিংসে করবা বিমলা সুন্দরী? বিমলা সুন্দরী কথাটা শুনে বিমলা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার আর সম্মান রাখবি না? বলেই বিমলা চলে গেল। এই পরি, বলেই দূর থেকে ঈশিতা চিৎকার করে এসে পরীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? ভালো। তোমার নামের সাথে গানটা একদম পারফেক্ট, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, একদম ডানা কাটা পরি। শুক্রিয়া আপু। নিশু ভাইয়া আর বাসার সবাই আসেনি। এমন সময় অর্পিতার বান্ধবীরা লীলাবাড়ি এই সঙ্গীতে নাচ করলো।
আগে পরিবারের সবাই হলুদ মাখালো। এই প্রথম আমি আর শুভ্র প্রথম একসাথে অর্পিতাকে হলুদ মাখালাম। শুভ্র অর্পিতাকে একটা বক্স উপহার দিল। জানি না সেখানে কি ছিল। আমি অর্পিতাকে এক বক্স কিটক্যাট চকলেট উপহার দিয়ে বললাম, অর্পিতা, এটাই আমার কাছে ছিল। অর্পিতা পরীকে জড়িয়ে ধরে বলল, আজকে সেরা উপহার বৌদিটা। বলে বের করে খেতে লাগলো। শুভ্র তো পরীর কাণ্ড দেখে রেগে গেল, কিন্তু কিছু না বলে উঠে গেল। পরি, তুমি আসলেই আছো। এমনি তোমাকে দেখে আতিক ক্রাশ খায়নি। যে কোনো ছেলে তোমায় এবং তোমার ব্যবহার থেকে ক্রাশ খেতে বাধ্য। অনেক নিষ্পাপ তুমি একটা মেয়ে। আমি সত্যি কথাগুলো বলছি, তবে তোমাকে ছোট বোনের মতোই আমি দেখি। আমার কোনো বোন নেই, আমি আবার মুখের ওপর সত্যি কথা বলি। পরে কিছু না বলে উঠে গিয়ে শুভ্রের কাছে দাঁড়ায়। কথাটা পরে খুব খারাপ লেগেছে। দুনিয়াতে আর কোনো গিফট পাওনি যেগুলোতে চকলেট দিতে হবে তোমার? বাচ্চামি কেন করো তুমি? সরি। বলে পরে একদম শুভ্র গা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল। কারণ রনকের কথায় আকিকে নাম শুনে ওর প্রচন্ড খারাপ লেগেছে। ওর জন্য এদের দুই ফ্রেন্ডের মধ্যে এত শত্রুতা, দুই পরিবার মিলে অনেক পিক তোলা হলো। শেষে শুধু শুভ্রদের পরিবারে পিক তোলা হলো। এবার শুভ্র পরীকে একদম কাছে টেনে নিল, আর কোলে জান্নাত ছিল শুভ্রের। অনেকগুলো পিক তুলল। হলুদের অনুষ্ঠান জমে গেছে। অনিল এসে পরীর কাছ থেকে জান্নাতকে কোলে নিয়ে অন্যদিকে চলে গেল। হয়তো সবার সাথে পরিচয় করিয়ে দিব অনিলের মাধুরীকে। হাই পরি, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। চিনতে পারছো দেখছি। তুমি যে এত নাইস, সেদিন আবছা আলোতে বুঝতেই পারিনি। দারুণ লাগছে তোমাকে। হঠাৎ কেউ পরীর চোখ ধরে চুপ করে রইল। পরী হাত দিয়ে দেখলো একটা ছেলের হাত, তাই চিটকে দুই হাত পেছনে গিয়ে তাকিয়ে দেখে নিশু। ভাইয়া আপনি? আমি তো ভয় পেয়ে গেছি। তুমি আবার আমাকে ভয় পাও? বলে নিশু হেসে উঠল। পরিদি আপনাকে অনিল আঙ্কেল ডাকছে, কির জন্য যেন। বলে একটা মেয়ে পরীকে ডেকে নিয়ে গেল। কিন্তু পরী নিজেও জানে না তার জন্য বিপদ দাঁড়িয়ে আছে। পরী কিছু দূরে যেতেই কেউ যেন ওর মুখ চিপে ধরে একটা প্যান্ডেলের আড়ালে নিয়ে গেল। একদম নিরিবিলি জায়গা। এটা আর কেউ না, আকিক ছিল। আকিকে দেখে পরী ভীষণ ভয় পেয়ে ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? বলে পরী একটা চড় দেয় আকিককে। আকিক ভীষণ রেগে গিয়ে পরীর একদম কাছে এসে ওর বাহু শক্ত করে ধরে বলল, মেয়ে মানুষদের এত তেজ ভালো নয়। আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি এখন। কাল সকালে নিজের এই সুন্দর মুখ কাউকে দেখাতেও পারবে না। ছাড়ুন বলছি আমাকে। বলে চিৎকার করে উঠল পরী। কিন্তু এত মানুষের ভিড়ে চিৎকার কোনো কাজে দিল না। পরি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো শুধু আকিকের হওয়ার কথা ছিল, কিন্তু শুভ্র এসে সব নষ্ট করে দিচ্ছে। আকিক ফোন বের করে বলল, দেখো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিন এই পিকটা উঠাইছিলাম। সেদিন শুধু তুমি আমার জন্য সেজেছিলে। কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। দেখেন ভাইয়া, ভাগ্য করে কিছু আছে। আমি বা শুভ্র কেউ কাউকে চাইতাম না। বিয়ের পর আমাদের সম্পর্ক হয়েছে। ও আমাকে খুব ভালোবাসে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার মেয়ে আছে একটা। কোনো কথাই আকিকের কানে যাচ্ছে না। পরীর একদম কাছে এসে এক ধ্যানে তাকিয়ে আছে। পরি নেশা ধরে যায় তোমাকে দেখলে। ঠিক থাকতে পারি না। 3 বছর পার হয়ে গেছে, তবুও ভুলতে পারছি না। তোমাকে শুভ্রর সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। পরী চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যাচ্ছে। ঘৃণা লজ্জায় মাথা নিচু করে আছে। পরি, তোমাকে এমন একটা জায়গায় আনছি এখানে কেউ আসবে না, আর ভিতর পুরো দমে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোমার খোঁজ অবধি কেউ নেবে না, সবাই সবার কাজে ব্যস্ত। এখন যদি তোমাকে রেপও করি তাহলে কোনো রিস্ক নেই। রেপ করলে কি শুভ্র আমায় নেবে? না নিলে আমার জন্য ভালো। সত্যি কোনো রিস্ক নেই তাই না আকিক? আমি বেঁচে থাকতে তুই ওকে রেপ করতে চাইবি, আর আমি শুভ্র বসে বসে দেখবো সেটা। একদম 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো তোকে। আকিক চমকে পেছনে তাকিয়ে দেখে শুভ্র রাগি চোখে ওদিকে তাকিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। আকিক পরীকে ছেড়ে দেয়। পরী শুভ্রের কাছে আসতেই শুভ্র গায়ের শক্তি দিয়ে পরীকে একটা থাপ্পড় মারে। পরীর সাথে সাথে আকিকের দিকে তাকায়। আকিক তাচ্ছিল্য সহকারে হেসে ওঠে, যেটা পরীর কাছে প্রচন্ড কষ্টকর। এই, তোমাকে এটা কতবার বলেছি, কেউ ডাকলে তুমি একা একা চাপে না। একা কেন সেদিকে তুমি? ফোন কই তোমার? কতবার কল দিয়েছি তোমাকে? তোমাকে যেন এখানে আর 1 মিনিট না দেখি। বাইরে গাড়ি আছে, আর একটা কথা না বলে বাসায় চলে যাও এক্ষুনি। অনেকটা দূরে তন্নি দাঁড়িয়েছিল। শুভ্রকে ফলো করতে করতে এইখানে চলে আসছে। এটাই তাহলে শুভ্র বউ? বাহ, বউকে দেখছি ভালোই শাসন করে। বেশ ইন্টারেস্টিং তো। দেখি জল কতদূর গড়ায়, বলে তন্নি দাঁড়িয়েই রইল।
পরিশুভ্র থাপ্পড় খেয়ে যতটা না কষ্ট পেয়েছে তার থেকে আকিকের তাচ্ছিল্যের হাসি দেখে প্রচণ্ড রেগে গেছে। আকিকের সামনে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্রের বুকে কয়েকটা কিস করলো এবং কঠোর চোখে আকিকের দিকে তাকালো। আকিক বেশ ভয় পেয়ে গেছে পরীর তাকানো দেখে। পরি ছাড়ো, কি করছো তুমি? বাসে যাও। কিন্তু পরী কোনো ছাড়া নামই নেই। শুভ্র এদিক ওদিক তাকাতেই তন্নিকে দেখতে পেল। এই মেয়ে আমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। বলি পরীকে একটু উঁচু করে তুলে ওর ঠোঁটে কয়েকটা কিস করলো। এভাবে আরো কয়েকটা কিস করে পরীকে ছেড়ে দিল। শুভ্রের এই কিসের অর্থ এক ঠেলে দুই বাকি স্বীকার করা। তন্নি আর আকিক বেশ অবাক হয়ে গেল এদের এমন ভালোবাসা দেখে। তন্নি তো মনে মনে বলল, শুভ্র যদি আমাকে বিয়ের পর কারোর সামনে এভাবে এত জোরে চর মারে, জড়িয়ে ধরা তো দূরে থাক, ওর সাথে ছাড়াছাড়ি হয়ে যেত। আর এ দেখছি পুরোই উল্টো। শুভ্র কিসগুলো পেয়ে পরী শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পরি ছাড়ো, এটা আমাদের বেডরুম না যেখানে রোম্যান্স করবা। বাসে যাও। পরী শুভ্রকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তন্নির ফাঁদ থেকে আর বাঁচতে পারে না পরী, যেটা শুভ্র নজরে আর পড়ে না। হাকি কি হয়েছে তুই? আমি পরীকে খুঁজে পাবো না? এত কিছু সামাল দিতে পারি, নিজের বুকে আটকে রাখতে পারবো না? আজ অর্পিতার গায়ে হলুদ, তা না হলে তোর আজকে এমন হাল করে ছাড়তাম যে তুই নিজেও কল্পনা করতে পারতিস না। এত খারাপ তো তোর চরিত্র ছিল না। প্রতিযোগিতা লেগেছে আমার সঙ্গে, আমাদের আলাদা করে দেখাস। বলে শুভ্র চলে যায়। এদিকে তন্নি পুরোপুরি পরীর ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে এতটুকু সময়ে। পরী জান্নাতকে নিয়ে বাসায় চলে যায়। শুভ্র একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে পরীকে কল দিচ্ছে, কিন্তু ধরছে না। শেষে বাসায় কল দিল। কাজের লোক বলল, পরী কি বাসায় গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে বাসায় আসছে তো। আচ্ছা ঠিক আছে। বলে শুভ্র কল কেটে দিয়ে বা বাড়াতেই তন্নি পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র না দেখে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখে তন্নি। শুভ্র প্রচন্ড রেগে গিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে আমার গায়ে হাত ধর? 4 বছর আগে থাপড়ের কথা ভুলে গেছো তুমি? আমার ভিতর কি কম ছিল যে আমি তোমার বউ হওয়ার যোগ্য ছিলাম না? 4 বছরের বেশি সময় ধরে তোমার ভালোবাসি, আর সেখানে একটা মেয়ে এসে তোমার সাথে সংসার করবে, এটা আমি কি করে মেনে নেই? দেখো তন্নি, যার ভাগ্যে যা আছে তার সঙ্গে তার হবে। পরীর সাথে আমার তেমন দুর্ঘটনাবশতই ভাগ্য একসাথে জুড়ে গেছে। তাই প্লিজ পাগলামো করো না, আমার পেছনে না করে নিজে বিয়ে করে নাও। আমি পারবো না শুভ্র, প্লিজ বোঝার চেষ্টা করো। পাগল হয়ে গেছে তুমি? আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, ওর আমার জীবন। আমি তাদেরকে ছেড়ে তোমার কাছে আসবো? শুভ্র, তুমি কোনোদিনও সুখী হবে না। দেখো, বাসায় যাও, তোমার বইয়ের এবার রূপ ভালো করে টের পাবে। আমি সেই ব্যবস্থাই করেছি। দেখলাম বউ তোমাকে খুব ভালোবাসে, সেটাও এবার দেখব সেই ভালোবাসা কতদূর অবধি যায়। শুভ্র মুচকি হেসে বলল, এর মধ্যে পরে ব্রেন ওয়াশ করে ফেলেছো দেখছি। আমাকে ভয় দেখাচ্ছ? আমার পিছে না পড়ে নিজেরটা নিয়ে ভাবো, তাহলে তোমারই উপকার হবে। তোমার তো লজ্জা বলতে কিছু নেই, শুধু লজ্জা কেন? বেহে একটা মেয়ে তুমি, সব দিক দিয়ে পারফেক্ট, তাই আমাকে ছাড়তে পারছো না, তাই না? কিন্তু এর আগে রেকর্ড বলে টর্জন খানের রিলেশন মেতে উঠেছিলে তুমি। আমার মুখ খুলেও না, তুমি তো 4 বছর আগে আমার পেছনে করছো। আর এমন মেয়েও আছে যে তার দ্বিগুণ সময় ধরে এখন আমাকে চায়। তাই নিজেকে নিয়ে এত উৎফুল্লতা করার কিছু নেই তোমার, বুঝেছো? শুভ্র সেখান থেকে চলে আসে, কিন্তু মনে ভয় থেকেই যায়। এই পরী কি না কি করে ফেলে তার জন্য। 12টায় অনুষ্ঠান শেষ করে সবাই বাসায় ফিরল। শুভ্র রুমে এসে দেখলো দরজা ভেতর থেকে চাবি দেওয়া, তাই চাবি বের করে লক খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পুরো রুমে জিনিসপত্র ছড়ানো ছেটানো, অনেক জিনিস ভাঙচুর। পরী লেহেঙ্গা ফ্লোরে পড়ে আছে, গয়নাও। জান্নাত বেডে ঘুমিয়ে আছে, কিন্তু পরী নেই। পুরো ফ্লোরে পানি ছড়ানো। পরীকে না দেখে শুভ্র বুকের ভেতরে ভয় হতে শুরু করলো। পরী বলে কয়েকবার শুভ্র ডাক দেয়, কিন্তু কোনো রেসপন্স নাই পরী। শুভ্র সোজা ব্যালকনিতে গিয়ে দেখে পরী দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। লম্বা চুল দিয়ে পানি টকটক করে পরে ফ্লোর ভিজে গেছে। শুভ্রের নতুন শার্ট এক পারও পরেনি, সেটা পরে বসে আছে, সাথে 2টা কোয়ার্টার প্যান্টও। পরী কিছুদিন যাবৎ এই কাজ করে আসছে। শুভ্রের উপরে রেগে গেলে ওর শার্ট পরে বসে থাকে, আর ভালো ভালো মুহূর্তগুলো মনে করে ওদের দুইজনের। এতে অনেক কাজে দেয়। অভিমান মুহূর্তের জন্য চলে যায়। সংসারের সমস্যা হতেই পারে, তাই এটা করে ও। শুভ্র কোনো কথা না বলে পরীকে কোলে নিয়ে রুমে এনে টাওয়াল দিয়ে ওর চুলগুলো মুছে দিচ্ছে, আর বলছে, কি হয়েছে বলবে তো? তাহলে আমি বুঝবো কি করে? হ্যাঁ, কেন আমার উপর রাগ করেছো তুমি? তুমি নাকি কখনো কারোর সাথে রিলেশন করনি, কিন্তু তন্নির সাথে তো বেশ ডেটিং করছো। কি আমি সত্যি বলছি? পরীর চোখ লাল হয়ে আছে। শুভ্র পরীর শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তন্নি বলেছে যে কথা, তাই তো? যা বলছি সেটা জবাব না দিয়ে অন্য কথায় কেন যাচ্ছ? পরীর ভেজা শার্টটা খুলে শুভ্র বলল, তোমার যা মনে হয় বিশ্বাস করতে পারো। বলে ও শরীর মুছে দিল। এটার কোনো জবাব হয় না শুভ্র। আমাকে সঠিকটা জানাও, আমি কষ্ট পাচ্ছি, আমাকে প্লিজ বলবে সত্যিটা কি?
যাও ড্রেস পরো। বলে শুভ্র ওয়াশরুমে যেতেই পরি চিল্লিয়ে উঠল। পারবো না আমি এভাবেই থাকবো যতক্ষণ না জবাব পাচ্ছি। পড়ি, জান্নাতে যদি ঘুম ভাঙে না তাহলে কিন্তু আমি তোমাকে আস্ত রাখবো না। যা বলছি তাই করো। বলেই ওয়াশরুমে ঢুকলো শুভ্র। বজ্জাত শয়তান তিতা কর না, পেঁচা খটাস। বলে যা ইচ্ছা তাই গালি দিতে লাগলো পরি। তোমার সমস্যা কি? একটা কথা জবাব দিতে পারো না? শুভ্র কৌশল সেরে এসে দেখে পরির শরীরে কোনো কাপড় নেই। যখন তখন এভাবে থাকতে নেই পড়ি। আমি ছাড়াও শয়তান জিন হয়তো তোমাকে দেখছে, খারাপ আচর করে এইভাবে মানুষকে, তাই ড্রেসটা পরিলাম। তোমার নিজের সমস্যা হচ্ছে সেটা না বলে বেচারা জিনদের কেন দোষ দিচ্ছ? বাজে কথা বাদ দিয়ে যা বলছি তাই করো। পরি শুভ্র থমক খেয়ে আবার শুভ্রর একটা পাঞ্জাবি পরে। শুভ্র এটা থেকে মুচকি হেসে বলল, পারফেক্ট, এবার থেকে আমার পোশাকে তুমি পরো, দারুণ লাগছে। বলে শুভ্র চেঞ্জ করে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। শুভ্র শুয়ে পড়ে। পরে এবার প্রচুর রেগে বেরিয়ে গিয়ে বলল, আমার কথা জবাব দিবা না? পড়ি, তুমি আমার সম্পর্কে অন্যের কথা বিশ্বাস করে রুমে বসে কান্না করছো। আমাকে ভালো করে বললে কথাগুলো রিপ্লাই দিতাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে কিছুই বলা উচিত না। যা পড়ো তাই পাবো, আমার কিছু যায় আসে না। বলে শুভ্র চোখ বন্ধ করে ফেলল। পরি একদম শুভ্র পেটের উপরে বসে বলল, তন্নি আপুর হাতে 4টা লম্বা কাটা দাগ দেখলাম, ওগুলা নাকি তোমার জন্য কাটছে। আমাকে বলল আমি এভাবে কাটতে পারবো নাকি তোমার জন্য। আমিও বলেছি কাল কেটে এনে আপনাকে দেখাবো। এখন কাটলে সবাই দেখবে, ভাবছি উনি 4টা কেটেছে, আমাকে তো নিম্নে 12টা কাটতেই হবে। হাতে কাটলে বাসার সবাই দেখে বকা দেবে, তাই পায়ে কাটি। কি বলে শুভ্র? শুভ্র পরির কথা শুনে হতভম্ব হয়ে গেল। শুভ্র জান্নাতকে অনেকক্ষণ আদর করলো, আর পরি শুভ্র পাশে বসেছিল ফ্লোরে। শুভ্র জান্নাতকে পরির কাছে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে রুমে এসে চেঞ্জ করে জান্নাতকে নিয়ে শুয়ে পড়লো। কয়েকদিন হলো ভালো করে ঘুমায়নি, তাই ওর ঘুম প্রয়োজন। পড়ি, শুভ্র ডাকে পরি বেরিয়ে এসে বসলো। কিছু লাগবে তোমার? আবার শুয়ে পড়ো, যতক্ষণ ঘুমো ততক্ষণ আমার পাশে থাকবে, কোথাও যাবে না। পরি শুভ্র পাশে শুয়ে পড়লো। শুভ্র জান্নাতকে বুকের ভেতরে নিয়ে শুয়ে আছে, আর পরি পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে আছে। কমপ্লিট পরিবার। শুভ্র গভীর ঘুমে মগ্ন, তাই পরি উঠে বাইরে এসে দেখে অনিতা কাঁদছে সোফায় বসে। মা প্লিজ কান্না করেন না, অর্পিতা তো বেশিরভাগ সময় এখানেই থাকবে, কালই তো আবার চলে আসবে। কিন্তু অনিতা কেঁদেই চলেছে। পরিশেষে ওকেও রুমে নিয়ে গিয়ে বলল, মা আপনি কয়েকদিন থেকে ঘুমাননি, তাই ঘুমিয়ে পড়ুন। অনিতা শুয়ে আছে, আর পরি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় অনিতা ঘুমিয়ে পড়ে। আমি মাঝে মাঝে শুভ্রকে এসে দেখে যাচ্ছি ওর ঘুম ভাঙছে কিনা, কারণ শুভ্র ঘুম থেকে উঠে আমাকে না দেখলে আমায় আর আস্ত রাখবে না। জান্নাত তো শুভ্রর সাথে ঘুমোচ্ছে। নিদ্রা আপু এসে আমাকে ডেকে নিয়ে গেল তার রুমে, কৌশিকদাও রুমে আছে। পরি, দেখো তোর ড্রেসগুলো কেমন হয়েছে? 5টা ড্রেস একই রকমের, শুধু একটা জান্নাতের মাপে। আপু আমরা কি বউ ভাতে এগুলো পরবো? বাহ, তুমি বড় হয়ে গেছো দেখছি, একদম ধরে ফেলছো। আমি আর তোমার দাদা মিলে চুজ করছি, পরবে তো? কেন পরবো না আপু, অবশ্যই পরবো। ড্রেসগুলো নিয়ে রুমে এসে দেখি শুভ্র উঠে বসে আছে। ও নিষেধ করেছে রুম থেকে বের হইতে, তবুও বের হয়েছে। আল্লাহ, উঠে পড়ছো। কই গিয়েছিলে তুমি? তোমাকে নিষেধ করেছিলাম। মা কাজ ছিল তাই মার কাছে গিয়েছিলাম। আপু এগুলো ড্রেস দিল কাল পরার জন্য। মিথ্যা একদম বলবি না, রুম থেকে আগে বের হয়েছিস, তারপর মাকে পেয়েছিস তুই। আমাকে কি তোর পছন্দ না যে আমার কাছে একটু থাকতে তোর মন যায় না? কি বলো সব? তুমি ঘুমোচ্ছিলে আর আমি জেগে থেকে নড়াচড়া করছিলাম, তাই উঠে পড়ছি যাতে তোমার ঘুম না ভাঙে। শুভ্র আর কিছু না বলে উজু করে এসে জোহরের সালাদ আদায় করে আবার শুয়ে পড়ল। দুপুরের খাবার খাবার না? শুভ্র কোনো জবাব না পেয়ে পরি জান্নাতকে নিয়ে নিচে গেল। সবাই টেবিলে বসে আছে, শুধু অর্পিতা আর শুভ্র ছাড়া। আমি জান্নাতকে খাওয়াই দিচ্ছি। পড়ি, শুভ্র কই? ঘুমাচ্ছে মা, পরে খেয়ে নেবে। আচ্ছা ঘুমাক, তুমি খেয়ে নাও। জান্নাত হঠাৎ কান্না করে ওঠে, আমি ওকে নিয়ে উঠে আসলাম। শুভ্র আসরের আজানের অনেকক্ষণ পরে উঠে নামাজ পড়ে জান্নাতকে নিয়ে বাইরে গেল। খাবার অবধি খেলো না, ধুর, আমার সাথে কথাও অবধি বললো না। রাত 10টার পর বাসায় আসলো শুভ্র। জান ঘুমিয়ে গেছে? এসেই জান্নাতকে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেল। পরিও ওর পিছে পিছে গেল। সবাই মিলে খাবার খেয়ে যে যা রুমে চলে গেল, কিন্তু পরি ছাদে চলে গেল। দোল্লায় বসে আকাশের দিকে চেয়ে আছে পরি। চারটা পুরো তোমার স্নিগ্ধ আলো ছড়াচ্ছে। এমন সময় শুভ্র এসে পাশে বসলো। তুমি আমার কথা কেন শোনো না? রাতে একা ছাদে আসতে নিষেধ করিনি? পরি দোলনার উপরে পা তুলে শুভ্রের কোলে মাথা দিয়ে শুয়ে বলল,
শুভ্র মিতালিকে? সেদিন রাতে তাহলে সব কথা শুনেছ? হুম। আমার মামা তো দিদি হয়, আমার থেকে 1 বছর বয়সে বড়, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এখন হয়তো ভালোবাসে, আমার বড় হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। এক পর্যায়ে প্রচণ্ড পাগলামি শুরু করে দেয়। আমি যখন ওই বাসা থেকে চলে আসার সিদ্ধান্ত নিই, তখন মিতালিতে অনেকগুলো ঘুমের মেডিসিন খায় আর হাতের শিরা কেটে ফেলে। এত ভালোবাসতো তোমাকে ওই আপুটি? শেষে 1 সপ্তাহ হসপিটাল থেকে বাসায় এনে সাথে সাথে বিয়ে দিয়ে দেয় দিদিকে। অনেকটা জোর করে বিয়েটা দেয়। তার একটা মেয়ে আছে। ওই বাসার লোকেরা কিছু বলেনি তোমাকে? না, আমি প্রথম অবাক হয়েছিলাম, আমাকে কেন কিছু বললো না। এখন বেশ বুঝতে পারছি আমাকে কেন কিছু বলেনি তারা। মিতালিদি বিয়ের কিছুদিন পর বর কাছে চলে আসে একবার, পরে আবার তাকে পাঠিয়ে দেওয়া হয়। অনেক চমৎকার দেখতে উনি, হয়তো এই জন্যই আবার বর তাকে নিয়েছে। শেষে আমার স্টাডি কমপ্লিট হওয়ার সাথে সাথেই চলে আসি। এখন ওনার খবর আর চাই না। শুভ্র সম্পর্কে আরো অনেক কথা বলল। পড়ি, তুমি কি ঘুমিয়ে গেছো? পরীরা আর কোনো উত্তর না পেয়ে শুভ্রকে কোলে করে রুমে চলে আসে। পরীকে শুয়ে দিয়ে ওর কপালে কিস করে শুভ্র ল্যাপটপ নিয়ে বসে পড়ে। আজকে অর্পিতার বউ ভাত প্লাস শুভ্রের কনসার্ট। পরী গোসল সেরে এসে দেখে শুভ্র রেডি হচ্ছে। ওইটা পরো না, আপু আমাদের জন্য ম্যাচিং করে এই ড্রেস দিছে। বলেই পরী ড্রেস এনে শুভ্র হাতে দেয়। শুভ্র কিছু না বলে ড্রেসটা পাল্টিয়ে নেয়। এদিকে পরী চুলগুলো ভালো করে মুছে ও ড্রেস হাতে নিতেই শুভ্র এসে পরীর কোমরে হাত দিল। পরী শিউরে উঠল। শুভ্র কিছু না বলে পরী ঘাড়ে কয়েকটা কিস করলো। পরী শুভ্রকে চড়িয়ে ধরতে শুভ্র বাধা দিল। এখন না, পরে। বলেই শুভ্র রেডি হয়ে রুম থেকে বের হলো। পরী ড্রেসটা পরে রেডি হয়ে নিদ্রার কাছে গেল। কৌশিক জান্নাতকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এরা দুই ভাই একই রকম ড্রেস পরেছে, এমনকি জান্নাতও। আমরা বাসার সবাই রওনা দিলাম, শুধু মা বাদে। শুভ্রের পাশে বসে ওর গায়ে হেলান দিয়ে বসে আছে, আর শুভ্র জান্নাতকে নিয়ে বসে আছে। এই প্রথম পুরো পরিবার নিয়ে কোথাও যাচ্ছি আমি। অর্পিতার শ্বশুর বাসায় গেলাম, অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। জনকের পরিবার এসে আমাদেরকে আপ্যায়ন করলো, পুরো বাসা ভর্তি মেহমান। আমি আর আপু অর্পিতার কাছে গেলাম, অর্পিতাকে বেশ দেখাচ্ছে। আমাকে আর নিদ্রা আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো অর্পিতা। হে পরি, কেমন আছো? পরী কোনো কথা না বলে একদম শুভ্রর কাছে চলে যায়। আকিকার কিছু বলার সাহস পায়নি। অনেক আনন্দ মজা হইচই করে আশ্রয়ের টাইমে আমরা অর্পিতাকে বাসায় নিয়ে আসি। রাত 9টায় শুভ্রের কনসার্ট শুরু হবে। আমাদের বাসার সামনে যে বিশাল একটা মাঠ আছে, সেখানেই আয়োজন করা হয়েছে। আমার সেখানে যাওয়ার নিষেধ, তাই আমি বাদে বাসার সবাই চলে গেল। অর্পিতার শ্বশুর বাড়ির লোকেরাও। আমি ছাদের উপর দাঁড়িয়ে থেকে দেখছি। এখান থেকে পুরো কনসার্ট দেখা যাচ্ছে। শুভ্র প্রফেশনাল সিঙ্গার না, তবু অনেক শ্রোতা দেখে অবাক হয়ে গেছে। শুভ্র শিল্পী হলে বেশ নাম করত। শুধু শুভ্র না, ওর আরও কয়েকজন ফ্রেন্ডও গান করে। পরি, শুভ্রদার গান শোনার জন্য বুঝি দাঁড়িয়ে আছো? পরী চমকে পেছন দিকে তাকালো। শুভ্র জান্নাতকে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, এটা আমার প্রিন্সেস, সবাই ওর জন্য দোয়া করবেন। দাদা, মেয়েকেও শুধু না বৌদিকেও দেখতে চাই আমরা। কথাটি অনেকেই বলে উঠল। আপাতত আমাকে আর আপনার মেয়েকে আপনারা দেখেন। শুভ্র জান্নাতকে কৌশিকের কাছে দিয়ে গান শুরু করলো। বিকাশ, তুমি? বলেই পরী ভয়ে চুপসে গেল। ভয় পাইছো? আমাকে ভয় পাওয়ারই উচিত তোমার। বলেই বিকাশ কাছে আসলো। তোমার জন্য শুভ্রতা আমাকে সেদিন অনেক মেরেছিল এবং সবার সামনে অপমান করেছিল। আমি শুধু এতটা বছর ধরে সময় ঘুরছি আর রাগ জমা করে রেখেছি। আজ তোমায় এমন হাল করব যে শুভ্রতা তোমাকে দেখে শিউরে যাবে। বিকাশ পরীকে ছুঁদে পড়ি একটা থাপ্পড় মারে বিকাশকে। আমি তোমার বৌদি হই, এরকম নোংরামি কথা কিভাবে বলো তুমি? বিকাশ পরীর থাপ্পড়ে এতটাই রেগে যায় যে পরীর চুল ধরে টেনে এনে চিলেকোঠা রুমের দেয়ালে একটা আছাড় মারে। পরী তাল সামলাতে না পেরে থপ করে পড়ে যায়। বিকাশ, প্লিজ আমার ক্ষতি করো না। পরে মাথা দিয়ে রক্ত বেয়ে ঘাড় দিয়ে নেমে পড়ছে। আমার সাথে লাগানা বলেই পরীকে আবার টেনে হিঁচড়ে তুলে কয়েকটা থাপ্পড় দিল বিকাশ। পরে একটা ফুলের টবের উপরে পড়ে যায়। পরে উঠতেই ফুলের টব তুলে বিকাশের দিকে ছুঁড়ে মারে। টবটি বিকাশের পায়ে লাগে। বিকাশ বসে পড়লো পা ধরে। পরে আবার পড়ে যায়। নিজের ব্যালেন্স রাখতে পারছে না। শেষে অনেক কষ্টে চিলেকোঠা রুমের শিকল খুলে একটা কাঠের ছোট বাটাম বের করে এনে বিকাশকে ফটাফট মারতে থাকে। আমার গায়ে হাত দিস? তোর সাহস কি করে হয়, হ্যাঁ, আমার গায়ে হাত দেওয়ার? তোর মতো কত হারামিকে এই হাতে সোজা করেছি, আর তুই তো চুনোপুটি। বলে আরো কয়েকটা বাড়ি দিল পরী। বিকাশ যেহেতু ছেলে মানুষ, তাই সহজেই সব সামলে নিয়ে উঠে পরীর হাত থেকে বাটাম কেড়ে নিয়ে গায়ের শক্তি দিয়ে একটা চড় মারল পরীকে।
পরি এবার পৃথিবীটা অন্ধকার হয়ে আসলো। পরি পড়ে গিয়ে শুধু বলল, আল্লাহ, আমার মান সম্মানটা রেখো। বিকাশ চিল্লিয়ে বলল, তোর ভয় নেই? একটা ছেলের গায়ে হাত দিস? দাঁড়া, তোর এমন হাল করব নিজে কল্পনাও করতে পারবি না। বলেই শার্ট খুলতে লাগলো। পরি গায়ে একদম শক্তি পাচ্ছে না। বিকাশের শার্ট খোলা শুধু দেখেই যাচ্ছে। শুভ্রের চেহারাটা চোখে রাখে ভাসতে পরি কোনো মতে উঠে পড়ে বিকাশকে ধাক্কা দিয়ে চিলেকোঠা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিকাশ ভাবতেই পারেনি পরি আবার উঠে দাঁড়াবে। বিকাশ গিয়ে দরজায় লাথি মারতে থাকে আর বলে, দরজা খোল বলছি। আর যদি দরজা ভাঙতে হয় সেটাও ভেঙে তোকে বের করে আনবো। বাসায় কেউ নেই, রিল্যাক্সে কাজ করব। আল্লাহ, দয়া করো আমার উপর। বলেই পরি সেন্সলেস হয়ে পড়ে যায়। রাত 10টা পার হয়ে গেছে এর মধ্যে, তাই নিতাই আর বিমলা ফিরে আসে বাসায়। বিকাশ অনেক লাথি মারে, কিন্তু দরজা আর ভাঙতে না পেরে নিচে নেমে দেখে নিতাই আর বিমলা বাসায় চলে এসেছে। এবার বিকাশ ভয় পেয়ে যায়, তাই জলদি বাসা থেকে বের হয় অনেক কষ্টে। প্রায় রাত 1টা বাজে। নিশু শেষে একটা গান গেয়ে অনুষ্ঠান শেষ করে দিল। সবাই বাসায় চলে আসে। শুভ্র সবাইকে বিদায় দিয়ে জান্নাতকে নিয়ে 2টায় বাসায় আসে। পুরো বাসা ভরা মেহমান। অর্পিতার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। তাদেরকে সামলাতে পরীর খোঁজকে নেওয়ার সময় পায়নি। শুভ্র যখন বাসায় আসে তখন যে যা রুমে শুয়ে পড়েছে। শুভ্র রুমে এসে দেখে পরি নেই। জান্নাতকে শুয়ে দিয়ে পরীকে কয়েকবার ডাক দিল, কিন্তু রিপ্লাই নেই। শুভ্র বেলকনি বাথরুমে দেখে রুম থেকে বের হলো। সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। পরি তো কারো রুমে যায়নি, তাহলে গেল কই? শুভ্রের বুকের ভেতর থক থক করতে শুরু করলো। শুভ্র দৌড়ে ছাদে গেল, সেখানেও নেই। কিন্তু ফুলের টপ ভাঙা থেকে ছাদে লাইট জ্বালিয়ে দেখলো রক্ত পড়ে আছে, আর চিলেকোঠা রুম অবধি রক্ত। পরি বলে চিলেকোঠা রুমের দরজা ধাক্কাতে লাগলো শুভ্র। পরি, তুমি ঠিক আছো? কিন্তু দরজা খোলার নাম নেই। শুভ্র দৌড়ে নিচে গিয়ে কৌশিককে ডেকে আনে। কৌশিক জেগেই ছিল, তাই শুভ্রর এক ডাকেই কাজ হয়। কৌশিক আর শুভ্র গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজায় কয়েকবার ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। রুমে লাইট দিয়ে দেখে পরি একটু দূরে পড়ে আছে। শুভ্র দৌড়ে গিয়ে পরীকে কোলে নিয়ে নিচে নামালো। কৌশিকও পিছে পিছে এলো। শুভ্র, এটা কি করে হলো? ওকে কেউ আক্রমণ করেছে। নিজেকে সেভ করতেই ওখানে গিয়ে দরজা আটকে দিয়েছে। শুভ্র কথা বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে অনেকটা। শুভ্র পরীর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে এই পরীর সেন্স ফিরে আসে। চোখ মেলে শুধু শুভ্রকে দেখছে, কিন্তু কথা বলতে পারছে না পরী। প্রচন্ড মাথা ব্যথা করছে ওর। শুভ্র পরীকে বুকের সাথে জড়িয়ে ধরল। পরীকে চেঞ্জ করে দিয়ে তারপর ধীরে সুস্থে শোনো কি হয়েছিল। বলেই কৌশিক চলে যায় রুম থেকে। শুভ্র পরীকে চেঞ্জ করিয়ে দিয়ে কপালে কাটা অংশ ড্রেসিং করে সব কমপ্লিট করে বলল, রাতে কিছু খেয়েছো পরি? বিকাশ খুব খারাপ শুভ্র আমাকে। বলেই শুভ্রকে চুপিয়ে ধরে কাঁদতে লাগলো পরী। শুভ্র সবকিছু বুঝতে পেরে বলল, আমরা এই বিষয়ে কাল কথা বলবো। বলে কিছু মেডিসিন খাইয়ে দিয়ে পরীকে শুয়ে দিল। হয়তো কিছুক্ষণ পরেই পরী ঘুমিয়ে যাবে, কারণ ঘুমের মেডিসিনও দিয়েছে শুভ্র পরীকে। পরী শুভ্রকে জড়িয়ে ধরে কেঁপেই যাচ্ছে। শুভ্র শক্ত করে পরীকে জড়িয়ে ধরে রয়েছে বুকের সাথে। শুভ্রেরও কয়েক ফোঁটা পানি চোখ দিয়ে পেয়ে পড়ল। একটু পরে পরী ঘুমিয়ে পড়ে। ওই রাতেই শুভ্র কৌশিককে নিয়ে বিকাশের বাসায় যায়। কৌশিক ওর মাসিকে কল দিতেই দরজা খুলে দেয়। বিকাশ ভেবেছিল রাতে রিস্ক নেই, কাল সকালে বাসা থেকে চলে যাবে, তারপর অনেকদিন লাপাত্তা থাকবে, এমনিই সব ভুলে যাবে। কিন্তু শুভ্রকে চেনার ওর অনেক বাকি ছিল। শুভ্র সোজা বিকাশের রুমে গিয়ে নক করে, কিন্তু দরজা খোলে না। এই এত রাতে তোরা আসছিস? বাসার সবাই ঠিক আছে তো? আজকেই তো চলে আসলাম। তোদের বাসা থেকে এর মধ্যে কি হলো? আরো কয়েকবার নক করার পর বিকাশের বউ দরজা খুলে দিতে শুভ্র রুমের ভেতরে ঢুকে দেখে বিকাশ ঘুমোচ্ছে। শুভ্র বিকাশের কলার ধরে টেনে হিঁচড়ে রুম থেকে বের করলো। সবার সামনে ফটাফট কয়েকটা থাপ্পড় মারলো। শুভ্র, ওকে মারছিস কেন? বলে বিকাশের মা চিৎকার দিয়ে ওঠে। বাসা সব মানুষ আছে। শুভ্র কারো কথাই শুনছে না, মনে হয় বিকাশকে আজ মেরেই ফেলবে। কৌশিক সহ সবাই শুভ্রকে টেনে নিয়ে যেতেই শুভ্র আবার এসে বিকাশের বুকে লাথি মারে। বিকাশ তো পড়ে যায় থপ করে। কোন সাহসে তুই পরি গায়ে হাত দিয়েছিস? তোর একবারও ভয় হয়নি যে আমি তোর কি হাল করব? বলে আবার চড় থাপ্পড় দিতে শুরু করলো। তোর লাইফটা আমি হেল্প করে দেবো তারা। বলেই শুভ্র পুলিশকে কল দিল। এবার বিকাশ শুভ্র পা জড়িয়ে ধরল। দাদা, এবারের মতো মাফ করে দাও। জীবনে এই কাজ আর করব না। আমার ভুল হয়ে গেছে দাদা, আমায় এত বড় শাস্তি দিও না। পরিও তোকে নিশ্চয়ই এভাবে অনুরোধ করেছিল, তুই শুনেছিলি? ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমি ওকে কোথায় পেতাম বলতো? দাদা দয়া করো আমায়, আমি জীবনে এই মুখ দেখাবো না। রাগে বশীভূত হয়ে কাজটা করেছি, আর করব না, তবুও মাফ করে দাও। বলে বিকাশ কাঁদতে লাগলো। মাপ? কিসের মাপ? হ্যাঁ, তোকে বলিনি দ্বিতীয়বার এই কাজ করবি না? আবার একই ভুল কেন করলি তুই? বলেই থাপ্পড় দিতে শুরু করলো শুভ্র। কৌশিক এসে শুভ্রকে ধরে বলল,
এভাবে মারলে তো মরে যাবে। ছাড়ো ওকে, যা করবে এবার পুলিশ করবে। কিসের পুলিশ? ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর সাহস কী করে আমার পরীকে হাত দেওয়ার? ওর কোনো মাপ নেই। আগের বার যদি ছেড়ে না দিতেন তাহলে এমন কাজ দ্বিতীয়বার করার সুযোগই পেত না ও। এবার বিকাশের মা শুভ্র পা জড়িয়ে ধরে বলল, শুভ্র, মাফ করে দে বাবা, আমি কথা দিচ্ছি ও ভুলেও তোদের সীমানাও যাবে না। শুভ্র চট করে বসে পড়ে। মাসি, কি করছেন আপনি? পায়ে ধরছেন কেন আমার? শুভ্রর মাসির কথা আর ফেলতে পারে না, কৌশিককে নিয়ে চলে আসে বাসায়। সেদিন আর ঘটনাটি আর কেউ জানল না। অর্পিতার শ্বশুরবাড়ির লোকেরা বাসা থেকে গেলে তারপর ঘটনাগুলো সবাইকে বলে শুভ্র। এভাবে আরো কিছু মাস কেটে যায়। রনক একজন মেরিন ইঞ্জিনিয়ার, তাই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। তাই অর্পিতা মায়ের বাসায় আছে। শুভ্র অনিলের কথায় আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অনিল আর চায় না। শুভ্র, আমাকে ভুলে যাবি না তো বাবা? বলেই শুভ্র জড়িয়ে ধরে কান্না করে অনিতা। মা, আমি ওখানে যাবো না, কিন্তু কিছুদিন পর হচ্ছে যাবো। না না, মাধুরী দিদির হক আছে তোর ওপর। ফিরে আসবি তো আবার? মা, আমি বললাম তো যাবো না, তুমি আমার সব। বলেই অনিতার কপালে চুমু খায় শুভ্র। নিশ্চয়ই যাবি, গিয়ে কিন্তু রেগুলার কল দিবি। একদিন কল না দিলে আমি কিন্তু মরে যাব। এসব কথা কেন বলো তুমি? বলে অনিতাকে কোলে করে ও রুমে এনে দরজাটা লাগিয়ে দেয়। খাটায় বসিয়ে দিয়ে অনিতার পায়ে নিচে শুভ্র বসে বলল, মা, কেন এমন কথা বলো তুমি? আমার কষ্ট হয় তো। অনিতা শুভ্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। সেদিন নিজের হাতে শুভ্রকে খাইয়ে দিল। আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো, হজ থেকে সোজা বাড়ি আসবি। অবশেষে অনিতার অনুমতি নিয়ে পরিয়া জান্নাতকে নিয়ে আমেরিকায় পাড়ি দেয় শুভ্র। শুভ্রকে দেখে অর্ণব আর আশা কেঁদে ফেলে। আর শুভ্র তার অস্তিত্বের খোঁজে এত দূর এসেছে এবার। পরীর মাথায় কিচ্ছু ঢুকছে না, কারণ এদের সম্পর্কে সে কিছুই জানে না। ওদের হিন্দু রীতিতে বরণ করলো বাসা সবাই। পরী শুধু শুভ্রকে দেখছে। শুভ্র চোখ ছলছল করছে। সবার সাথে পরীকে পরিচয় করিয়ে দিল শুভ্র। পরি, দেখো, এটা আমার সেই আঙ্কেল, যিনি প্রফেসর হয়েও আমাকে ফ্রেন্ডের মতো সময় দিয়েছে সবসময়। বিশাল যৌথ পরিবার, সবার খুব মিল। এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন কোনো পরিবার করে সেটা এখানে না আসলে পরি জানতোই না। জান্নাতকে খুঁজে পাওয়ার দেয়। সবাই ওকে দেখে অবাক হচ্ছে, সাথে প্রচুর আদরও করছে। শুভ্রকে মাধুরীর রুমে এই প্রথম থাকতে দেওয়া হয়। রুমে মাধুরীর অনেক ছবি, তবে একটা ছবিতে ওর বাবাও রয়েছে। শুভ্র উনি কে? আর বাবা তার সাথে কেন? তোমার জন্য একটা শাড়ি কিনেছিলেন উনি, আমার জন্মদাত্রী মা, মাধুরী মা। এটাই মা? তাই তো বলি, বাবা জান্নাতের নাম মাধুরী কেন রেখেছে? আর সেদিন কেন ওভাবে আমায় বকা দিছে? মাধুরী মার মতো তুমি হইছো শুভ্র। অনেক মিল আছে তোমাদের দুজনের ভেতর। অনেক সুন্দর এই মাটা ছিল, তাই না? বলেই শুভ্র শুয়ে পড়ে। পরি অনেকটা খুঁটে খুঁটে সব পিক দেখে ওর শাশুড়ি। শাশুড়ি মা আবার অনেক আধুনিক আর স্মার্ট ছিল। উনি বেঁচে থাকলে কি শুভ্রের সাথে আমাকে মেনে নিত? শুভ্র তো ওর মায়ের মতো স্বভাবের, তাহলে মাও নিশ্চয়ই আরো ভালো ছিল, মেনেই নিত। বলে পরি শুভ্রের পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে অর্ণব শুভ্রকে নিয়ে একটা জায়গায় যায়। শুভ্র, এটা তোমার মায়ের কবর। তোমার মা শুধু তোমার জন্য নিজের শরীর অবধি পুড়তে নিষেধ করেছে, বড় হয়ে যাতে তুমি তোমার মাকে খুঁজে পাও। এই জন্য আমার মনে হয় তোমার মেয়ের মধ্যে মাধুরীর আবার জন্ম হয়েছে। শুভ্র আর কিছু না বলে মায়ের কবর জিয়ারত করে। শুভ্র ভালো করেই জানে কবর জিয়ারত করা যাবে না অন্য ধর্মের, তবুও মানেনি। তাই ও যত কিছু দোয়া কালাম শিখেছে সবগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ল। কবরের পাশে দাঁড়িয়ে অনেক কান্না করলো নিঃশব্দে। শুভ্র কান্না দেখে অর্ণব চুপ করে আছে। এত জীবনও শুধু একা কেঁদেছে এই কবরের পাশে দাঁড়িয়ে। শেষে মায়ের জন্য দোয়া করে বাসায় ফিরল শুভ্র ও নানুর সাথে। কয়েকটা দিন বেশ কাটলো ওদের। পরীকে নিয়ে অনেক জায়গা ঘুরে দেখালো শুভ্র। অনেক ফ্রেন্ডের সাথে দেখা করলো। মেয়ে ফ্রেন্ডরা যখন শুভ্রকে জড়িয়ে ধরছে তখন পরী রগে ফুলে উঠছে। বাসায় এসে শুভ্রকে গোসল করিয়ে তারপর বেডে জায়গা দেয় পরী। শুভ্র একদিন আশার সঙ্গে বসে গল্প করছিল। এমন সময় মিতালি দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে ওর দিদুনের সামনে এবং কয়েকটা কিস করলো। শুভ্র তো চমকে উঠল মিতালিকে দেখে। শুভ্র 2 হাত পিছিয়ে দিয়ে বলল, দিদি কি করছেন এসব? আশাও মিতালিকে ধমক দিয়ে বলল, লাজ লজ্জা কি সব খাইছিস? মিতালি কোনো কথা না শুনে বলল, শুভ্র, তুমি এতদিন হয়ে গেল এসেছো, একবারও জানানোর প্রয়োজন বোধ করনি? মিতালি কান্না করতে করতে আবার শুভ্রকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে এখনো ভালোবাসি শুভ্র। কত কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে, কেন তুমি বোঝো না? আশা রুম থেকে বের হয়ে অর্ণব আর মিতালির বাবাকে ডাকতে গেল। পরিও শুভ্রকে ডাকতে রুমে ঢুকতেই দেখে একটা মেয়ে শুভ্রকে জড়িয়ে ধরে কিস করছে।
সেটা দেখেও রেগে গিয়ে সে মিতালিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই মেয়ে, আপনি আমার শুভ্রের গায়ে হাত দেন কিভাবে? মিতালি তো ভীষণ রেগে গিয়ে পরীকে একটা চড় মেরে বলল। এটা কে শুভ্র? শুভ্র বেশ অবাক হয়েছে মিতালির কাণ্ড দেখে। ও আমার ওয়াইফ। আপনি কিভাবে এত নিচু কাজ করলেন? এমন তো আপনি ছিলেন না। মিতালি ভালো করে পরীকে দেখে ভদ্র ভাষায় অপমান করতে লাগলো। শুভ্র কিছু বলতেও পারছে না। পরীকে মিতালি নিজের সাথে তুলনা করে যা ইচ্ছে তাই বলতে লাগলো। আমার কাছ থেকে শুভ্রকে ছাড়ানোর তুমি কে? নিজের কোয়ালিটি দেখছো? ওর যোগ্য তুমি? শেষে পরী একটা কথাই বলল। আপনার কাছে রাজপ্রাসাদ থাকতে পারে, সৌন্দর্য ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু আমার কাছে শুভ্র নামে একটা মহামূল্যবান রাজা আছে। তাই রাজপ্রাসাদ বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। বলেই চলে আসে নিচের রুমে। মাধুরীর ছবির দিকে তাকিয়ে পরী কান্না করতে করতে বলল, দেখছেন মা, আপনার ছেলে কত বড় বেয়াদব। একটা কথার প্রতিবাদ করলো না। জঘন্য খারাপ একটা মানুষ আপনার ছেলে। খুব কষ্ট দিচ্ছে আমাকে আজকে। বজ্জাত ইতর খাটাস। বলে নানা রকম গালি দিতে লাগলো পরী শুভ্রকে। পরী কেঁদেই চলছে। শুভ্র দরজার বাইরে থেকে সব শুনে বলল, আজ বাঘিনী খেপে গেছে। ঠান্ডা করতে কি যে কাঠখড় পড়তে হবে আমাকে আল্লাহই জানে। আমি বেয়াদব। বলে শুভ্র রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। শুভ্র পরীর একদম কাছে এসে দাঁড়ালো এবং নিজের শার্ট খুলে ফেলে দিল। পরী কোনো কথা বলছে না, শুধু কেঁদেই চলছে। এই একদম আমার কাছে আসবে না, অসভ্য একটা। আমি বেয়াদব আবার অসভ্য তো, তাই আর কি অসভ্য একটু করে ফেলি। কি বলো পড়ি? বলে শুভ্র পরীর শাড়িটা খুলে ফেললো। এই একদম কিন্তু আমাকে পটাতে আসবে না। তুমি খুব খারাপ। শুধু খারাপ না, একদম নষ্ট খারাপও বটে। আর কোনো গালি থাকলে দিতে পারো পড়ি, আজ তোমার জন্য সব মাপ। বলেই পরীকে বুকে টেনে নেয় শুভ্র। আমায় ছাড়ো বলছি। বলেই পরী নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু শুভ্র শক্তির কাছেও কিছুতেই পারল না। শেষে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো পরী। মিতালি কেন তোমাকে ছোবে? বলেই পরী পাগলের মতো শুভ্রের বুকে কিস করতে লাগলো। আমার শুভ্রকে ছোঁয়া? আমি না ওই হাত ভেঙে দিব। ও জানে না এই শরীর আর মনের উপর একমাত্র পরীর অধিকার। কেন বোঝে না ওরা? শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে পরী ফিকরে কাঁদতে থাকে। শুভ্র পরী কোমর ধরে একটু উপরে তুলে ঠোঁটে কিস করে বলল, ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, তাই সব বাদ দাও না। কিসের বাদ? ও জানে না তুমি বিবাহিত? বলেই শুভ্রর কাছে থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে গেল পরী। এত ছটপট কেন করছিলেন? আজ তোমাকে বাচ্চা দেব। আমার আরো একটা মেয়ে চাই, দুইটা মা দরকার আমার। একটা ঝামেলা সইতে পারছি না, আরো একটা। কখনো না, আশা বাদ দিয়ে দাও। তোকে তো আমি আবার আমার একটা সন্তান দেবই। বলে শুভ্র পরীকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। পুরো শরীরে শুভ্রর কিস পরীকে সম্পূর্ণ পাগল করে দেয়। দুজনেই পরিপূর্ণের দিকে এগিয়ে যায়। শুভ্র পরীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে আছে। পড়ি, এবার আমাদের সম্পূর্ণ জীবন পাল্টে যাওয়ার সময় চলে এসেছে। এখন থেকে তোমাকে সম্পূর্ণ পথের ভেতরেই থাকতে হবে। সব সময় থাকতে হবে। বলেই পরী শুভ্রের বুকে কিস করলো। পরি রূপ শরীর সবকিছু শুভ্রের জন্য, তাই ফুল পর্দা। আর আজ থেকে আমি সিগারেট ছেড়ে দেব। বলেই পরীর বুকে কিস করলো শুভ্র। আরও 2 দিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে পরী আর জান্নাতকে নিয়ে শুভ্র হজের পথে রওনা দিল। দেশে ফিরে নিজেদের মতো সুন্দর করে জীবন গোছাবে ওরা। এভাবেই সুখে ও শান্তিতে থাকুক ওদের জীবন, এটাই কামনা। হ্যালো বন্ধুরা, হিন্দু মুসলিম অমর ভালোবাসা গল্পটি এই পর্যন্তই ছিল। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। সবগুলো পর্বের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি সিজন 2 পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও।